পাতালে যেতে হবে এবং পুরো 5 বছর থাকতে হবে সেখানে, তার আগে চলছে না কি, তাই তো? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন স্টোরি টেলার পিকেম। আর আমাদের গত দুটি পর্বে আমরা পরিবেশন করেছিলাম শিবরাম চক্রবর্তীর গল্প পাতালে বছর পাঁচেকের প্রথম এবং দ্বিতীয় খণ্ড। আজকের এই পর্বে আমরা এই গল্পের তৃতীয় খণ্ডটি পরিবেশন করব। যদি আমাদের গল্প আপনাদের ভালো লাগে, আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগে, তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। তো চলুন আর দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি। এবার কিন্তু মারা গেলাম আমরা। অনেকটা নিচেই তলিয়েছি, মনে হয় এত নিচে যে সূর্যের রশ্মিও এখানে এসে পৌঁছয় না। দিন কি রাত বোঝবার জো নেই। কতক্ষণ আছি তার বা কে জানে। ব্রেকফাস্টের সংখ্যা ধরে হিসেব করলে মনে হয় এক রাত কেটে গিয়ে গোটা দিনটা কাটিয়ে এখন আমরা আরেক রাত এসে পৌঁছেছি। তবে আর কি হবে, দাও আমার রুটি মাখনের বাক্সটা সবার করা যাক তাহলে। মুখ থেকে কথা খুঁজতে না খুঁজতেই গোরা মাতুলাজ্ঞা পালন করে। এসব দিকে ওর খুব তৎপরতা। এইভাবে এখানে এতদিন কাটাতে হবে কে জানে, হয়তো বা যাবজ্জীবনই। না খেয়ে তো বাঁচা যায় না, অতএব খাওয়াই যাক, কি করা যাবে। তারপর থেকে উদরকেই আমরা ঘড়ির কাজে লাগাই, আবার খিদে পেলেই বুঝি আরও 6 ঘন্টা কাটলো। এই করেই দিন রাত্রির হিসেব রাখা হয়। এসব বিষয়ে গোড়ার পেট সবচেয়ে নিখুঁত, একেবারে কাঁটায় কাঁটায় চলে, ঘন্টায় ঘন্টায় সাড়া দেয়। এইভাবে কয়েকটা ব্রেকফাস্ট কেটে যাবার পর মনে হলো কেবিনের অন্ধকার যেন অনেকটা ফিকে হয়ে এসেছে। হ্যাঁ, এই যে বেশ আলো আসছে পোর্টহোল দিয়ে। কি ব্যাপার? ব্যগ্র হয়ে ছোটেন মেজমামা পোর্টহোলের দিকে। কি ব্যাপার, একটু আলো আসছে, কই আকাশটা দেখা যাচ্ছে না, চারিদিকে জল যে। না, এখনো জলের তলাতেই আছি বটে, তবে কিছুটা উপরে উঠেছি, সূর্যরশ্মি প্রবেশের আওতার মধ্যে এসেছি। আমার মনে হয় ইতিমধ্যে উপরের মাস্তুল টাস্তুলগুলো বসে গিয়ে ভার কমে যাওয়ায় খানিকটা হালকা হয়ে নিমজ্জিত জাহাজটা কিছুটা উপরে উঠতে পেরেছে। যাক, একটু আলো তো পাওয়া গেল, এই লাভ। থাক না জল চারদিকে, আমাদের কেবিনের মধ্যে তো নেই, এই বা কি কম বাঁচোয়া। ও, আমাদের কেবিনের মধ্যে নেই। আমার কিন্তু এমনি জলের তলায় থাকতেই ভালো লাগে। কি রকম মাথার উপরে তলায় চারধারেই অথই জল, কেমন মজা। যদ্দূর চাও খালি সমুদ্র আর সমুদ্র। বাড়ির চেয়ে এখানে ঢের ঢের ভালো। হ্যাঁ, বাড়ির চেয়ে ভালো বই কি। জলে ডুবে বসে আছি, জলাঞ্জলি হয়ে গেছে আমাদের, ভালো না? হ্যাঁ। জলে ডুবে কীরকম ডুবে গেল? আমরা কত নিচে আছি শিবরামবাবু? 20, 30, 40 ফিট কি আরো বেশি হবে কে জানে। ডুবন্ত লোকের কাছে 30 ফিট জলের তলাও যা, 1000 ফিটও তাই, সবই সমান, কোনোটাই ভালো নয়। হ্যাঁ, কিন্তু মেজো মামা আমাদের কেবিনের মধ্যে তো এক ফোঁটাও জল ঢুকতে পারছে না, তাহলে ডুবলামই বা কী করে? যদি জলে যদি না পড়ি, না যদি হাবুডুবু খাই, আমরা মরবো কেন? হ্যাঁ শিবরামবাবু বলো না, জলে ডুবে গেলে কি বাঁচে মানুষ? আমরা যদি ডুবেছি তাহলে বেঁচে আছি কী করে? আহা, জল ঢুকছে না যেমন হাওয়াও ঢুকতে পারছে না যে তেমনি। আর আমার মনে হয় মানুষ জলে ডুবে যে মারা যায় সে জলের প্রভাবে নয়, হাওয়ার অভাবেই। এই কারণেই গায়ে জলের আঁচড়টিও না লাগিয়ে আমরা সোনপাপড়ির মতো শুকনো থেকেও সমুদ্র গর্ভে ডুবে মারা যেতে পারি। আজই হোক বা কালই হোক, সঞ্চিত হাওয়ার অক্সিজেন নিঃশেষ হয়ে গেলেই, অক্সিজেন বঞ্চিত হলেই আমরা। একই কে 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 ওখানে? ওকে ওকে। গুরুতর বৈজ্ঞানিক গবেষণার মাঝখানেই গোরা সশব্দে লাফিয়ে ওঠে। আমাদের সবার দৃষ্টি পোর্টহোলের প্রতি আকৃষ্ট হয়। ওর শার্সির ওধারে বদন বেদান করে, এ আবার কোন প্রাণী বাবা? অজানা কোন জানোয়ার সমুদ্রের তলায় এমন বিচ্ছিরি বিটকেল বিদঘুটে চেহারা ভয় দেখাচ্ছে এসে আমাদের। দেখি দেখি, শার্ক, এর নাম হচ্ছে শার্ক। হ্যাঁ, বইয়ে পড়েছি বটে, এই সেই শার্ক। অত না, অত কাছে নয়, কামড়ে দিতে পারে, এমনকি কামড়ে একেবারে গিলে ফেলাও অসম্ভব নয়। বাহ, শার্সি রয়েছে না মাঝখানে? তোকে দেখলেই সুখাদ্য মনে করবে, তখন শার্সি ফার্সি ভাঙতে কতক্ষণ, মাঝখানে আমরাও মারা পড়বো তোর জন্যই। গোরা কিন্তু ততক্ষণে অতিথির সঙ্গে ভাবের আদান প্রদান শুরু করেছে। সেদিন বিকেল থেকেই কেবিনের বাতাস দুর্গন্ধ হয়ে উঠল। এইবার কমে আসছে অক্সিজেন, বিষাক্ত হয়ে উঠছে বাতাস। এরপর নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হবে আমাদের। তাহলে উপায়, তাহলে কাজ করা যাক, যত টিন আর বিস্কুট আছে সব খেয়ে শেষ করে এসো। খেয়ে দে, তারপর গলায় দড়ি দিলেই হবে। খাবি খেয়ে অল্পে অল্পে মরার চেয়ে আত্মহত্যা করা ঢের ভালো। ঠিক অত উপাদেয় না হলেও আরেকটা উপায় আছে এখনো। আমাদের দুধারেই কেবিন, উপরে আর নিচের তলাতেও। আপাতত দেয়ালে এবং মেঝে ছেঁদা করে ওই সব ঘরের বিশুদ্ধ বাতাস আমদানি করা যাক। এ ঘরের দূষিত বায়ু সব দূর করে দিই, তারপর শেষে
ছাদ ফুটো করলেই হবে, আপাতত এতেই চলে যাবে দিন কতক। মেজ মামা স্বস্তির সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। ঠিক 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 ঠিক। তার চেয়ে মামা আমরা জোরে জোরে নিঃশ্বাস ফেলি না কেন? তাতেও তো কি বাতাস বাড়তে পারে, কি বলেন? মেজ মামা কটমট করে তাকান ওর দিকে। আমি কোনো উত্তর দিই না। এর পরের কদিনের ইতিহাস সংক্ষেপে এই: ঘরের বাতাস ফুরিয়ে এলেই এক এক ধারে একটা করে গর্ত বাড়ে। বাতাসের কমতি গর্তের বাড়তির দ্বারা পুষিয়ে যায়। গোটা জাহাজটা আমাদের ভাগ্যক্রমে এয়ার ওয়াটার টাইট ছিল বলেই এই মাছোয়া। শার্কটা গোরার রূপে গুণে মুগ্ধ হয়েছিল নিশ্চয়ই। সে কেবলই ঘুরে ঘুরে আসে, গোরা তার শার্ক বন্ধুর সঙ্গে আলাপ করে সময় কাটায়। ইতিমধ্যে দুজনের ভাব বেশ জমে উঠেছে। সামুদ্রিক সব বিষয়কর্ম ফেলে ঘুলঘুলির কাছেই ঘোরাফেরা করছে শার্কটা। আর গোরার তরফেও আগ্রহের অভাব নেই। সুযোগ পেলেই সে সমুদ্রচর বন্ধুর আদর আপ্যায়নের কসুর করে না। বেশিরভাগ সময়ই ওদের মুখোমুখি দেখা যায়, মাঝে সার্সির ব্যবধান মাত্র। কোন দুর্বোধ্য ভাষায় যে ওরা আলোচনা করে তা ওরাই জানে কেবল। মেজ মামা একটার পর একটা বিস্কুটের বাক্স উজাড় করে চলেন। আর কারো হস্তক্ষেপ করার জো নেই ওদিকে। মেজ মামার প্রসাদ পায় গোরা, আর কখনো সখনো নিজের প্রসাদের 2-1 টুকরো আমাকে দেয়। আমি হাঁ করেই থাকি, উঠে কি হাত বাড়িয়ে খাবার কষ্ট স্বীকার করার ক্ষমতাও যেন নেই আমার। গোড়ার ভুলবশত কচিত কখনো এক আধখানা যা গোঁফের তলায় এসে পড়ে, তাতেই আমার জীবিকা নির্বাহ হয়ে যায়। শুয়ে শুয়ে প্রেমেনের বইখানা পড়ি। 2বার পড়ে ফেলেছি এর মধ্যেই। একবার শেষ থেকে গোড়ার দিকে, আরেকবার গোড়া থেকে শেষের দিকে। এবার মাঝখান থেকে দুদিকে পড়তে শুরু করেছি যুগপৎ। কদিন এইভাবে কাটে জানি না। খাওয়া আর শোয়া ছাড়া তো কাজ নেই, শুয়ে পড়া আর শুয়ে শুয়ে পড়া। এমনি করে একদিন যখন বইটার দিকবিদিকে পড়ছি, এমন সময় অকস্মাৎ সমুদ্রতল যেন তোলপাড় হয়ে উঠল। আমাদের কেবিন কাঁপতে লাগলো। একটা গমগমে আওয়াজ শুনতে পেলাম। সন্ত্রস্ত হয়ে উঠে বসলাম আমরা। কি ব্যাপার? প্রশ্নের পর মুহূর্তেই পোর্টহোলের ফাঁক দিয়ে সূর্যের উজ্জ্বল আলো আমাদের কেবিনের মধ্যে ঢুকলো। এ কি? এই আকস্মিক দুর্ঘটনায় আমরা চমকে গেলাম। আকাশ আকাশ দেখা যাচ্ছে। তাই তো, আকাশই তো বটে। ঘুলঘুলির ফাঁক দিয়ে দেখি রৌদ্র করজ্জ্বল সুনীল আকাশ, নীলাভ শূন্যের তলায় দিগন্ত বিস্তার সমুদ্রের কালচে নীল জল। আবার যে এইসব নীলিমার সাক্ষাৎ পাবো এমন আশঙ্কা করিনি। ভেসে উঠেছি আমরা, ভাসছি আবার। কিন্তু ভেসে উঠলাম কি করে? মেজ মামা হঠাৎ কঠোরভাবে চিন্তা করেন, অনেক ভেবেচিন্তে বলেন, হয়েছে হয়েছে, ঠিক হয়েছে। জাহাজে কলটা গেছে কষে, সঙ্গে যত লোহালোক করছিল সব গেছে জলের তলায়। তার জন্যই ওই বিচ্ছিরি আওয়াজটা হলো তখন। তাই বেঁচেছিস গোরা? গোরা ততক্ষণে কেবিনের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়িয়েছে। তারও আর্তনাদ শোনা যায় সঙ্গে সঙ্গে, জাহাজ মেজ মামা, জাহাজ এদিক দিয়ে যাচ্ছে, দেখো দেখো। এতদিনে ও একটা বুদ্ধিমানের মতো কাজ করে। হাফ প্যান্টের পকেট থেকে লাল সিল্কের রুমালটা বার করে নাড়তে শুরু করে দেয়। আমি ওটা ওকে একদা উপহার দিয়েছিলাম ওর জন্মদিনে। আমাদের নব জন্মদিনে সেটা এখন কাজে লাগে। রেঙ্গুন থেকে চাল বোঝাই হয়ে জাহাজটা কলকাতা ফিরছিল। জাহাজে উঠে হাঁফ ছেড়ে বাঁচি, অচেনা মানুষের মুখ দেখে আনন্দ হয়। ক্যালেন্ডারের তারিখ মিলিয়ে জানা যায় পুরো 5-5টা দিন আমরা জলের তলায় ছিলাম। যা হোক, পাতালবাস হলো। 5 দিন না তো 5 বছর। পাতালে তো একদিন কাটলো, এখন হাসপাতালে কদিন কাটে কে জানে। যা বিস্কুট পেটে গেছে এই কদিনে, শুকনো বিস্কুট চিবুতে হয়েছে দিনরাত। বার হ্যাঁ, বিস্কুট বুঝি খারাপ? ও তো খুব ভালো জিনিস। বিস্কুট খেতে পেলে ভাত আবার খায় নাকি মানুষ? গোরার মামা গুম হয়ে থাকেন। তার ভোট যে বিস্কুট আর গোড়ার পক্ষেই, সেটা বোঝা যায় বেশ। তাহলে বন্ধুরা, এইখানেই আমরা শেষ করলাম আমাদের আজকের পর্ব এবং পাতালে বছর 5 গল্পের 3য় এবং শেষ খণ্ড। আবার আমাদের পরের এপিসোডে আরেকটি নতুন গল্প আমরা শুরু করব। সেটা শুনবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওটি অবশ্যই দেখবেন।